চায়নাতে সে কিভাবে যে বেজ্জতি হইতেছেন দেখেন। চায়নাতে কিন্তু বাংলাদেশের কোনো অন্য মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী না, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে গেছেন হ্যাঁ সফরে। তো একটা রাষ্ট্রের প্রধান তিনি অন্য রাষ্ট্রে গেছেন, সেই রাষ্ট্রের রাজধানীতে গিয়ে তিনি ল্যান্ড করবেন নাকি, অর্থাৎ বেইজিং। কিন্তু তিনি তো বেইজিং এ তাকে তো ল্যান্ড করতে দেওয়া হয় নাই। তিনি যে নামলেন বেইজিং থেকে প্রায় 600 অধিক কিলোমিটারের দূরে চায়নার একটা প্রদেশ দালিয়ান প্রদেশে। মালয়েশিয়াতে না এটা মন্ত্রণালয়ের মন্ত্রী এসে আরে শুভেচ্ছা জানাইতে বা রিসিভ করতে, কিন্তু চায়নাতে সচিব মর্যাদার কেউ না, অত বড় না। তো চায়না সেই দালিয়ান প্রদেশে WEF নামক একটা সংগঠনের সেইখানে অনেক আরো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ যে সকল দেশের প্রধানমন্ত্রীর অধিকাংশ ছিলেন, এই ছবিটা দেখবেন ওই সকল দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিছুই না। প্রধানমন্ত্রী আহামরি কিছুই না, রাষ্ট্রপতি হলো প্রধান। হ্যাঁ বুঝলেন। এবার আসেন সেই দালিয়ান থেকে বেইজিং এ আসতে 600 কিলোমিটার অধিক, বিমানে আসতে লাগে 1.5 ঘন্টা, হাই স্পিড ট্রেনে আসতে লাগবে 3.5 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এরপরে যদি আবার একটু নর্মাল হাই স্পিড ট্রেনে আসে তাহলে লাগে প্রায় 8 ঘন্টার বা 10 ঘন্টার মতো লাগে। কিন্তু তারেকরে কিন্তু বিমানেও আসতে পারে না দালিয়ান থেকে বেইজিং এ মূল শহর, সেখানে থেকে কিন্তু আসছেন ট্রেনে করে, অর্থাৎ তাকে বিমানে আসার মতন পেলে আর সে না। ওই দেশের মধ্যে তুমি অন্য আর একটা দেশের নাগরিক হয়ে তুমি এই দেশের মধ্যে বিমানে করবা, এত বড় ইজ্জতওয়ালা লোক আবার তারেক রহমান না। এই কারণে কিন্তু 3.5 ঘন্টা ট্রেনে জার্নি করে দালিয়ান প্রদেশ থেকে বেইজিং অর্থাৎ চায়নার রাজধানীতে গেছে। এইখান থেকেই বাঙালি যারা অন্তত পক্ষে একটু হলে বুঝবেন, এতটুক সূত্র বুঝার জন্য ভাই আহামরি ডিগ্রি অর্জন করতে হয় না। এইটা আমাদের গ্রাম অঞ্চলে একেবারে প্রান্তিক পর্যায়ের একজন যে খেটে খাওয়া কৃষক, তার কাছে এই ঘটনার বর্ণনাটা বললেই সে বুঝতে পারবে কতটা মূল্যায়ন করা হয়েছে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক যে চায়নাতে ঢুকলেন ঠিক এমন সময় সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করতেছে। তর্কের খাতিরে আপনারা বলতে পারেন যে দালিয়ানে ওই প্রদেশে অন্য দেশের অনেক প্রধানমন্ত্রীরা ছিল মর্যাদার, সুতরাং এদের সাথে তার একটা মিটিং, এই কারণে ওইখানে নামছেন। পরে দালিয়ান থেকে তিনি বেইজিং এ গেছেন, প্রায় 600 কিলোমিটারের মতো রাস্তা। তাহলে তিনি সেখান থেকে বিমানে করে কেন আসতে পারলেন না? 1.5 ঘন্টার রাস্তা 3.5 ঘন্টা কেন ট্রেনে? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী 3.5 ঘন্টা বিমানে করে যাওয়া, এইটা কি ছোট্টখাটো বিষয়? দেশের এখন কিছু বাঙ্গু জাত এবং বিএনপি এরা কিছু নিজস্ব যে সকল মিডিয়া গুলো দখল করে নিছে, সেই মিডিয়া দিয়ে যে চায়না থেকে 25টা 26টা যুদ্ধ বিমান কিনবে এই চুক্তি হয়ে গেছে, আর এইটা নিয়ে দিয়ে অনেকে আবার ফাল পারতেছে। অন্যদিকে তোমরা যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করছো, যে অন্য কোন দেশ থেকে যে দেশে যুক্তরাষ্ট্র পছন্দ করে না বা আর চোখে দেখে, সেই সকল দেশ থেকে কোনো সমরাস্ত্র বা কোন ধরনের কিছু কিনতে পারবা না, এই চুক্তিতে কই হয়ে গেছো। মানে এখন বিষয়টা এইরকমের আসে যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, হে চাঙ্গে রে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাবা আওয়ামী লীগ করে, দীর্ঘদিন ধরে পুলিশ এবং বিএনপি সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া, তার এই ছোট্ট বাচ্চাটাকে বিএনপির সন্ত্রাসীরা তুলে নিয়ে এভাবেই পাশবিক নির্যাতন করতেছিল। পুরো ভিডিওটা ছাড়তে পারি না ভাই, ভায়োলেন্স আসে। বলতেছিল বল তোর বাপ কোথায় আছে, তুই জানোস? তোদের সাথে ফোন দিয়ে কথা কয় না তোর মার সাথে? তুই জানোস তোর বাপ কোথায় আছে? আজকে যদি তুই না বলস তোর বাপ কোথায় আছে, তাহলে পিঠেই তোর একেবারে মাইরেই ফেলাবো। আপনারা সাধারণ জনগণ হয়তোবা ভাবেন যে এরা আওয়ামী লীগ করে, এই কারণে হয়তো মার খাইতেছে, এদের সন্তানদের মারতেছে, এদের মেয়েদের নির্যাতন করতেছে। না ভাই, শুধু আওয়ামী লীগ করে এই কারণে, শুধু আওয়ামী লীগেরদেরকে না, আওয়ামী লীগ ছাড়াও এই ভিডিওটা একটু ভালো করে দেখেন আর খেয়াল করে কথাগুলো শুনেন। টাকা দেন না কেমনে? কে দিন করে তোরে মানে টাকা দেন না কে? আমার জায়গা আমি বিল্ডিং করতেছি, তোর কে টাকা দিব? আমার জায়গা আমি। এই বৃদ্ধ লোকটা একজন প্রবাসীর বাবা, প্রবাসে থাকা ছেলের টাকায় নিজের জমিতে সে ঘর তুলতেছিল, আর স্থানীয় ছাত্র দলের এই সন্ত্রাসী এসে তাকে বলতেছিল নতুন ঘর তুলতেছে, ভালো কথা, চাঁদা দিতে হবে। একাধিকবার এই বৃদ্ধ লোকটার কাছে সে চাঁদা চাইয়ে গেছে, পায় নাই। বৃদ্ধ লোকটা বলতেছে তোরে কিসের টাকা দেব? তখন ওই সন্ত্রাসী বলতেছে তুই মানে ওরে তুই করে বলছে কেন? বলতে টাকা তুই দিবি না, মানে এটা হচ্ছে ওর পাওনা টাকা, যেভাবে চায় না ঠিক এইভাবে। এমনকি হাতে একটা ইট নিছে ওই বৃদ্ধর মাথায় মারবে,
কেন ওকে চাঁদা দিতেছে না? প্রবাসী ভাইরা আরো বেশি করে রেমিটেন্স পাঠান। আপনাদের বাবা মায়ের নিরাপত্তার জন্য, স্ত্রী নিরাপত্তার জন্য বেশি বেশি করে রেমিটেন্স পাঠাইয়া বিএনপি সরকারকে হাতকে শক্তিশালী করেন এবং বাবা মার কাছে বেশি বেশি করে টাকা পাঠান। তাহলে কিন্তু আপনার স্ত্রী যে কোনো সময় বিএনপি সন্ত্রাসী কর্তৃক ধর্ষণের শিকার হয়ে যাবে। আপনার বাপ কিন্তু বিএনপি সন্ত্রাসী কর্তৃক চাঁদা দিতে হবে, না দিতে পারলে ভাবে ইট দিয়ে পিটাই মেরে ফেলবে। আপনারা দেশের সাধারণ জনগণ এই যে ভিডিওটা দেখতেছেন এখন, এই ভিডিওটা একজন ব্যবসায়ী দেখতেছেন, স্থানীয় যুবদল দলের সন্ত্রাসী বাহিনী এরা এই ব্যবসায়ীদের কাছে কাঙ্ক্ষিত চাঁদার টাকা না পাইয়া সে যখন বাড়িতে যাচ্ছিল দুপুর টাইমে, এমন সময় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার উপরে হামলা। জানি না টিনের পাশের ওইখানে রাস্তার পাশে যে টিনের বেড়া দেওয়া, ওই পাশে তো তিনি পালাই গেছিলেন। দেখলাম কতগুলার ওইখানে অস্ত্র নিয়ে ঢুকে গেল, একটু পর আবার ওরা বেরোয় আসলো। ওইখানকার দৃশ্য আর দেখানোর সুযোগ নাই। বসতে আর বাকি আছে কোনো কিছু যে কোপাই ওইটাকে মাইরে ফেলছে কিনা বাইচাছে আল্লাহ জানে, জানি না বাকি পরবর্তী অবস্থা কি। কারণ এইটা হলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ, যতটুকু দেখাইলাম আপনাদেরকে। মনে রাখবেন, শুধুই যে আওয়ামী লীগ করে আর এই কারণে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার পরিজনদেরকে বিএনপির সন্ত্রাসী, জামাতির সন্ত্রাসী এবং পুলিশের একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, তা কিন্তু নয় ভাই। সাধারণ খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে কিংবা প্রবাসী বলেন, একটু নিম্ন পর্যায়ের একজন ব্যবসায়ী বলেন, কাউকে ওরা ছাড়তেছে না, কাউকে ওরা বাদ দিতেছে না। কারণ ওরা 17 বছরের ক্ষুধার্ত। মনে রাখবেন, এই দেশের 5 কোটির উপরের মানুষ আওয়ামী লীগের একেবারে কট্টর সমর্থক। অর্থাৎ এই পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে 33% উপরে ভোট আওয়ামী লীগ পাইছে। তাহলে এই যে 5 থেকে 6 কোটি মানুষ, এদেরকে আত্মীয় স্বজন নাই, বাদ যাবেন ভাই আপনি। সুতরাং এইটা চিন্তা করেন না যে সে আওয়ামী লীগ করে এই কারণে নির্যাতন। না ভাই, কেউ নিরাপদ নাই। এই 17 বছর ক্ষুধার্তদের কাছে কেউ নিরাপদ নাই। কারো ঘরের স্ত্রী, কারো ঘরে থাকা যুবতী নারী, কেউ নিরাপদ নাই ভাই। তাদেরকে পাইলে হয় আপনি চাঁদা দেবেন, তা না হলে আপনার ঘরের কন্যা সন্তানকে দেন, না হলে আপনার স্ত্রীকে দেবেন। ওরা তার উপর যে খায়েশ, তাকে ধর্ষণ করে ওর চাঁদার টাকা শোধ করবে। এছাড়া কোনো উপায় নেই, তাহলে আপনার জীবন দিতে হবে। আর এভাবেই চলতেছে বাংলাদেশটা। এখন দেশের জনগণ, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি এভাবেই নির্যাতনের শিকার হয়ে আসবেন, এভাবে নির্যাতনের শিকার হতে থাকবেন, নাকি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? শুধু মাথায় রাখবেন, যত চুপ থাকবেন তত ওদের নির্যাতন আপনার উপর বাড়তেই থাকবে। এমন তথ্যবহুল ভিডিওগুলো জনস্বার্থে বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। বিএনপির সকল মন্ত্রী, এমপি এবং নেতাগণ জিয়াউর রহমানকে গণতন্ত্রের মহানায়ক এবং খালেদা জিয়াকে মহানায়িকা বা আপসীর নেত্রী বলে দাবি করে। সেই সকল ঐতিহাসিক ইতিহাস আবারও তুলে ধরতেছি। আসলে বারবার এই ঘটনাগুলো তুলে ধরতে হয়, কারণ আমরা জাতি হিসেবে মোনাফেকের জাতি। তো এই ভিডিওটা যে সকল সুশৃঙ্খলেরা দেখতেছেন, তারা কেউ মরে গেছে মরা মানুষ নিয়ে এমন কথা বলা ঠিক না। এই ধরনের কমেন্ট করবেন না। কমেন্ট করার আগে মাথায় রাখবেন, জাজ করবেন আমি ঘটনাটা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। মাথায় রাখবেন, বঙ্গবন্ধু কিন্তু জীবিত না, তিনিও মৃত। বিএনপির বর্তমান যিনি স্পিকার হাফিজ, মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তিনি একটা বই লিখেছেন। যেই বইয়ে 75-এর 15 আগস্টের ঘটনা প্রবাহ তিনি উল্লেখ করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, তখন তিনি জানা মাত্রই যে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, একটা সেনা কু ঘটেছে, তিনি সাথে সাথে ক্যান্টনমেন্টে তার বাসা থেকে ভোরবেলায় ছুটে চলে গেলেন উপরাষ্ট্র সেনাপ্রধান যিনি জিয়ার বাসায়। তিনি সেখানে এটা উল্লেখ করেছেন, জিয়া তৎকালীন সময় শেভ করতেছিলেন, এক সাইড একটা টান দিচ্ছেন, তিনি তখন সাদা পায়জামা এবং এমন একটা সাদা গেঞ্জি গায়ে দিয়েছিল। তিনি তাকে বললেন যে স্যার, মহামান্য রাষ্ট্রপতিকে তো হত্যা করা হয়েছে, সেনাকু ঘটেছে। তিনি বলছেন তো কি হয়েছে, উপরাষ্ট্রপতি আছে, তাকে নিরাপত্তা দাও। মাথায় রাখবেন, এরপরে যখন জিয়া সেনাপ্রধান হইলেন, সেনাপ্রধান থেকে পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য ন্যূনতম একটা গণতন্ত্রের পথ বাছাই নিলেন, তখন তিনি মুসলিম লীগের সমস্ত সবাইকে ক্যান্টনমেন্টে ডাকলেন, অন্যান্য যে সকল রাজাকার দেশ বিরোধীরা ছিল তাদেরকে ডাকলেন, জামাতিদের ডাকলেন, তিনি একটা দল গঠন করবেন এই মুসলিম লীগকে নিয়ে। তিনি তার আগে কিন্তু বুঝেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইতে চাইলেন, তাকে ফিরিয়ে দিয়েছিল তখন জোহরা তাজউদ্দিন, তাকে বলেছে না, তাকে নেওয়া যাবে না আওয়ামী লীগে। এরপরে কিন্তু তিনি এই যে বিএনপি নামক এই রাজনৈতিক দলটা গঠন করলেন। এমনকি বিএনপির যে ধানের শীষ প্রতীকটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর থেকে এনে আনছে জিয়া, তার থেকে এই প্রতীক আনা শাহ আজিজ কুখ্যাত রাজাকার, কুখ্যাত ধর্ষক এবং খুনি,
তাকে বানাইছিল প্রধানমন্ত্রী। কি নির্বাচনটা দিয়েছিল জিয়া মনে আছে? সকল দলকে নিলে তিনি বহু দলের গণতন্ত্র তাকে বলা হয়, তিনি বহু দল বানাইলেন। তো সব দল তো আছেন, তিনি নির্বাচন দিলেন, নির্বাচনে প্রার্থী উনি একজন, হ্যাঁ অথবা না ভোট। সেই হ্যাঁ না ভোটের প্রেসিডেন্ট হইলেন তিনি, তার নির্বাচিত সরকার ওইটা বানাইলেন। তার বিরুদ্ধে তখন কোন দল ছিল নির্বাচনে বলতে পারবেন? সেই ব্যালটে কারা ছিল নির্বাচনে? হ্যাঁ না বিপক্ষে তার বিরুদ্ধে যে কে ছিল? তাহলে সে গণতন্ত্রের মহানায়ক, তাকে বলা হয়। এইবার আসেন খালেদা জিয়ার কথা। 32 নাম্বার সকল বীরাঙ্গনা নারীদের বাড়ি। ওই মুক্তিযোদ্ধাকালীন যত নারী পাক সেনা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে, তাদের অনেক স্বামীরা তাদের নিতে চায় নাই, তাদের গৃহহীন ছিল। বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিল ওই সকল নারীদেরকে বলে দেবা তোমাদের পিতার নাম বঙ্গবন্ধু, বাড়ি 32 নাম্বার। জিয়াউর রহমান তার বউ খালেদা নিতে চায় নাই, কারণ তিনি 9 মাস পুরো মুক্তিযোদ্ধাকালীন ক্যান্টনমেন্টে জানজুয়ার সাথে যুদ্ধ করেছিলেন, যে কারণে তাকে নিতে চায় নাই। তখন বঙ্গবন্ধু তাকে রাষ্ট্রপতি তাকে বলেছিল ও আমার মেয়ে, ওর বাড়ি ধানমন্ডি 32। সুতরাং এই 32 খালেদা জিয়ারও বাড়ি, বীরাঙ্গনা সকল নারীদের বাড়ি। সেই বাড়ির প্রতি এত ক্ষোভ কেন? এবার তো বুঝতে পারছেন। খালেদা জিয়া আসলো যখন ক্ষমতায়, খালেদা জিয়া যতবার রাষ্ট্র ক্ষমতায় আসছে কোনোবার সে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। আপনি জানেন 91 সালে যখন এই যে এরশাদকে তাড়ানোর পরে আওয়ামী লীগ বিএনপি সকলে মিলে তখন এরশাদকে তাড়ানোর পরে যে অভ্যুত্থানের মাধ্যমে এরপরে যখন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, খালেদা জিয়া ক্ষমতা আসলো। 95-তে খালেদা জিয়া কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই। দেখেন এখানেও বিএনপি কিভাবে মিথ্যাচার করে। খালেদাকে বলা হয় 3 বারের প্রধানমন্ত্রী। কেন সে 3 বারের প্রধানমন্ত্রী বলি সেটা, সেই 75 সে নির্বাচন দিতে চায় নাই, কোন অবস্থাতে নির্বাচন তাকে বাধ্য করেছিল। এমনকি বলেছিল তিনি খালেদা জিয়া কেউ নির্বাচনে না আসলে আমি একা নির্বাচন করব, ঠিক যেভাবে জিয়া করছিল সেইভাবে এমন সেই নির্বাচন করলে। সেই সংসদ টিকছিল মাত্র 14 দিন। আওয়ামী লীগের গণ আন্দোলনের মাধ্যমে সারাই তারপর নামাতে বাধ্য করা হয়েছিল। এরপরে যখন 95 শেষে নির্বাচন হলো, 96-তে আওয়ামী লীগ সরকার গঠন করলো। এরপরে দেখেন আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি শান্তিপূর্ণভাবে 2000 সালে ক্ষমতা হস্তান্তর করলেন। এরপরে 2000 সালের শেষে যখন খালেদা জিয়া সরকার আসলো, এই দেখেন 2005 সাল আবার শুরু হইয়া গেল। 2005 সালে খালেদা জিয়া আবার নির্বাচন তিনি একতরফা, কোন তত্ত্বাবধায়ক সরকার দেবেন না, তিনি নির্বাচন দিতে চাইলেন না। বুঝছেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু আন্দোলনের মাধ্যমে খালেদাকে বাধ্য করেছিল ওই যে 13 দিনের সংসদ ভাঙা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। এরপর নেত্রী আবার ক্ষমতা আসেন শেখ হাসিনা, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেন। তিনি কিন্তু ওই পথে চলেন নাই, শান্তিপূর্ণভাবে হস্তান্তর করলেন। আবারও তিনি ফুল ছিটাই দিলেন। আবারও খালেদা জিয়া এই যে 5 সালে আইসো তিনি আবার ক্ষমতা দেবেন না, হস্তান্তর করবেন না। 11 সরকার বলা হয়। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যে কুশীলব কথা বলা হয়, কুশীলবদের বিচার করতেছে, তাহলে খালেদা জিয়ার বিচার কেন করে না? তিনি কারণ খালেদা জিয়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে 11 সরকার কখনো গঠিত হইতো না। সেইটা সেই খালেদা জিয়া কিন্তু করে নাই। তখনও তার কাছ থেকে জোরপূর্বক এরপরে সেনা শাসিত সরকার আসলো। সেনা শাসিত সরকার এসে -2 ফর্মুলার পথে হাঁটলো। খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা সবাইকে গ্রেফতার করে কারাগারে। তারেককে ঝুলাইয়া যে ফ্যানের সাথে ঝুলাইয়া পিড়েছে মেরুদণ্ড। আজকে দেখি বিএনপির অনেক এমপিগণরা মন্ত্রীগণরা সংসদে দাঁড়াইয়া বলে কি অপরাধ ছিল তারেক জিয়ার, তাকে তখন ফ্যানের সাথে ঝুলাইয়া পিড়াইয়া মেরুদণ্ডের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলছে, তারা দায়ী করে শেখ হাসিনা। তখন কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল না মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল? তখন জিয়া এই খালেদার পুত্র এই কুখ্যাত খুনি এই তারেকের কি অন্যায় ছিল কেউ জানো না? বিদেশি দুনিয়ার নায়িকাদেরকে আইনা রঙ্গখানা বানাইছিল হাওয়া ভবন, খোয়াব ভবন, খাম্বা তারেক দুর্নীতির বরপুত্র, মিস্টার 10%। এই ট্যাগ গুলো আওয়ামী লীগের কেউ দেয় নাই। এই তার নামের সাথে এই বিশেষণ গুলা বিএনপির নেতারাই দিছে, সাকা চৌধুরীরা দিছে, সাদেক হোসেন খোকারা দিছে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলীয় নেত্রীকে 24 বারের মতো হত্যা করার চেষ্টা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে। 1 থেকে 6 সাল পর্যন্ত একাধিকবার চট্টগ্রামে, যশোর কলারোয়াতে তার নিজ নির্বাচনী কোটালি ভরায় 77 কেজি 73 কেজি বোম, 24-এর 21-এ গ্রেনেড হামলা, একাধিকবার হত্যা করার চেষ্টা করছে এই যে খুনি এই তারেক জিয়া। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল জানেন টানা 15 বছর। আরে চাইলে খালেদার তো অস্তিত্ব থাকতো না, বিলীন হয়ে যাইতো। চোখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল সবাই যে বিসি ছাড়া রুহুল কবির রিজভির কোনো অস্তিত্ব থাকতো না। এরা এদের ছায়া অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাইতো না যদি প্রতিহিংসার রাজনীতি জননেত্রী শেখ হাসিনা করতো। সুতরাং এই সত্যর এই অবধারিত এই অপ্রিয়, আপনাদের কাছে অনেকের কাছে অপ্রিয় লাগবে, এই ইতিহাসগুলো তুলে ধরতে হবে বারবার। মুনাফেকের জাতিকে ইতিহাসগুলো, এই সত্য মীমাংসিত ইতিহাস তুলে ধরতে হবে। জিয়া বাংলার ইতিহাসে একজন খুনি, দখলবাজ, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ক্ষমতা আসছে। আর তার বউ খালেদা যতবারই ক্ষমতা আসছে কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। আর তারে বানাইছে
আপসহীন নেত্রী, আর এর জামাইরে বানাইছে মহানায়ক। সুতরাং এই মিথ্যাবাদী খুনি গোষ্ঠীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এদের উত্তরসূরির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এরা জঙ্গি এবং সন্ত্রাসবাদের উপর ভর করেই ক্ষমতায় টিকে থাকে, ক্ষমতায় আসার সিঁড়ি ওদেরকেই তৈরি করে।